পূর্ণিমা। ওপাশ থেকে আওয়াজ এলো না। রেবার আরেকবার নিজের ওয়াচ টাইম দেখে নিল। না, খুব বেশি দেরি তো হয়নি। পূর্ণি কি এক্ষুনি ঘুমিয়ে পড়ল? সেই দুপুরের পর তো কিছুই খায়নি বোধ হয়। রেবার এবার নিজের গলার স্বর একটু বাড়িয়ে আর একটু জোরে নক করে আবার ডাকলো, পূর্ণিমা, পূর্ণিমা, ডিনার সেরে ঘুমাতে যাও। তাও কোনো সারা শব্দ নেই। রেহেবারের এবার চিন্তা হলো, আগে তো এমন কখনোই হয়নি। সে ডেকেছে অথচ পূর্ণি সাড়া দেয়নি। তাহলে আজ কেন? রেহেবার আরও দুবার নক করে দরজা ঠেলে ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই দেখতে পায় পূর্ণি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে বেডে। এলোমেলো চুল, গোলাপি হাওয়া ছাওয়া ঠোঁটগুলো কম্পনরত। রেহেবারের পরিস্থিতি বুঝতে বাকি রইল না। সে দ্রুত গিয়ে নিজের রুম থেকে ফার্স্ট এড বক্স এনে তা থেকে থার্মোমিটার বার করে পূর্ণির মুখে পুরে দিল। নিজে বসলো পূর্ণির পাশের বেডে, কিছুটা ফাঁকা জায়গায়। মলিনতায় মোড়া মায়া মায়া চেহারাটা দেখে রেহেবারের ঠোঁটে সূক্ষ্ম হাসি খেলে গেল। থার্মোমিটার মুখে থাকা সত্ত্বেও সে নিজের হাত পূর্ণির কপালে ঠেকিয়ে উত্তাপ বোঝার চেষ্টা করল। কেন করলো তার কারণ জিজ্ঞেস করা হলে সে বোধহয় কোনো উত্তরই দিতে পারবে না। তার শুধু ভালো লাগলো এটি করতে। রেহেবার থার্মোমিটার হাতে নিয়ে দেখলো 103 ডিগ্রির একটু বেশি। মেয়েটা প্রথমে মৃদু কাঁপলেও এখন বেশ ভালোই কাঁপছে সে। রেহেবার উঠে নিজের রুম থেকে আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে পূর্ণির গায়ে জড়িয়ে দিল। কিছুটা পানি বোলে করে কিচেন থেকে নিয়ে এসে নিজের রুমাল ভিজিয়ে পূর্ণির মাথায় দিল। তাও কোনো উন্নতি নেই পূর্ণির। সে কাঁপছে তো কেঁপেই যাচ্ছে। রেহেবার ওষুধ দিতে গিয়েও থেমে গেল। মাথায় এলো পূর্ণির পেটে কিছু নেই, ওষুধ খেলে হিতে বিপরীত হবে। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। একবার কম্পনরত পূর্ণির মুখের দিকে চেয়ে কিচেনের দিকে পা বাড়ালো। মিনিট 5 ভেতর একটা ছোট্ট বাটিতে স্যুপ গরম করে নিয়ে এসে পূর্ণির পাশে বসে বোলটা সাইডের ছোট্ট টেবিলে রেখে পূর্ণিকে 2-1 বার ডাক দিল। পূর্ণি হুম ছাড়া কিছু বলতে পারল না। রেহেবার পূর্ণির বিড়বিড় করা দেখে নিজেই পূর্ণিকে উঠে বসাতে চাইল, কিন্তু পূর্ণি ব্ল্যাঙ্কেট এত চেপে ধরে আছে তাকে ওভাবে বসানো সম্ভব না। রেহেবার ভ্রুকুচকে কপালে আঙুল স্লাইড করে কিছুক্ষণ পূর্ণির মুখের দিকে চেয়ে বসে রইল। তারপর হুট করেই তার ব্ল্যাঙ্কেট টেনে নিজেও সেই ব্ল্যাঙ্কেটের ভেতর প্রবেশ করলো। পূর্ণি হাতড়িয়ে তখন ব্ল্যাঙ্কেট খুঁজছে। রেহেবার ভেতর থেকেই টেনে ধরে বসিয়ে দিল তাকে বেডে। পূর্ণি নেতিয়ে পড়ল রেহেবারের বুকে। বোঝাই যাচ্ছে সে নিস্তেজ একদম। অনবরত বিড়বিড় করে যাচ্ছে সে। রেহেবার পাত্তা দিল না সেসব। নিজের সাথে পূর্ণিকে জড়িয়ে নিল শক্ত করে এক হাতে। অন্য হাত দিয়ে স্যুপের বোলটা নিয়ে ধীরে ধীরে স্যুপ নিয়ে পূর্ণির মুখের কাছে ধরল। পূর্ণি একটু মুখে নিয়েই আর খেতে চাইল না, মুখ কুচকে ফেলল। রেহেবার শেষমেশ এবার উপায় না পেয়ে ধমকে উঠল, পূর্ণিমা, স্যুপটুকু না খেলে ঠান্ডায় আমি বাইরে বসে আসবো তোমায়। চুপচাপ খাবার মুখে তোলো। কাজ হলো এবার। ঘরের মধ্যেই পূর্ণি কাদো কাদো মুখ করে স্যুপটা খেয়ে নিল। রেহেবার এবার ঠোঁট টিপে হাসলো খানিক। এই একটা ওষুধই সময় মতো কাজ করে পূর্ণির উপর। তারপর সে ধীরে ধীরে স্যুপের অর্ধেকটা খাওয়াতেই আর খেতে চাইল না পূর্ণি। রেহেবার আর জোর করলো না। ওষুধটা নিয়ে খাইয়ে দিয়ে পূর্ণিকে শুয়ে দিল। পূর্ণির কাঁপুনি এতক্ষণে কমেছে একটুখানি। রেহেবার এবার ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে যেতে নিলেই টি শার্টে টান পড়ে তার। সে পেছন ঘুরে তাকাতেই দেখে পূর্ণি তার টি শার্ট মুঠো করে ধরে বিড়বিড় করেই যাচ্ছে। রেহেবার এবার অবাক হলো। পূর্ণি সজ্ঞানে থাকলে যে এতক্ষণ ছিটকে সরে কই যেত তাই ভেবে রেহেবারের হাসি পেল। সে পূর্ণির হাত থেকে টি শার্টটা ছাড়াতে গেলে পূর্ণি তা আরও টেনে ধরল। রেহেবার নিজের কানটা পূর্ণির মুখের সামনে নিয়ে শোনার চেষ্টা করলো তার উচ্চারিত অস্পষ্ট বাক্য। কেউ নেই, কেউ থাকে না আমার কাছে, সবাই চলে যায়, তুই যাস না, প্লিজ যাস না। রেহেবার এবার মাথা উঠিয়ে পূর্ণির দিকে করুণ চোখে চায়। বড্ড মায়া লাগে তার ওই মলিন মুখশ্রী দেখে। আসলেই তো, মেয়েটার এত বড় দুনিয়ায় আপন বলতে কেই বা আছে। সে একবার পূর্ণির ধরে রাখা টি শার্টের দিকে তাকিয়ে আর মনকে দমাতে পারে না। কাছে পাওয়ার লোকটা মাথাচাড়া দিয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। উঠছে ক্ষণে ক্ষণে। সে আর সাত পাঁচ না ভেবে ব্ল্যাঙ্কেটের ভিতর পুনরায় প্রবেশ করে পূর্ণিকে টেনে নেয় নিজের বুকের মাঝে। রেহেবার বোঝে আখির চলে যাওয়াতে পূর্ণির মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, যা পূর্ণি সামনে না দেখালেও তার অবচেতন মন তা প্রকাশ্যে এনে ফেলেছে। রেহেবার অচেতন মুখটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে তার কপালে এঁকে দেয় গাঢ় চুম্বন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে বলে, আমি আছি পূর্ণিমা, আর আমিই থাকবো। এ জীবনে তোমাকে আর নিজের থেকে আলাদা করার কথা মাথায় আনবো না। অনেক হয়েছিল কুচুরি,
এবার তোমায় পুরো পৃথিবীর সামনে স্বীকৃতি দেওয়ার সময় ঘনিয়ে এসছে। তোমার এখন একটাই পরিচয় হবে, তুমি মিসেস পূর্ণিমার রেহেবার। আমি থাকতে তোমার জীবনে আর কারোর প্রয়োজন নেই, কারণ না। পুনি শুনতে পেল কিনা কে জানে, তবে সে প্রিয় তীব্র পুরুষালী ঘ্রাণটা আর এমন আদরে আহ্লাদ পেয়ে গুটিসুটি মেরে সামনের মানুষটার বুকে নিজের মুখ ডুবিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। পিটপিট করে চোখ খুলতেই পূর্ণি বুঝলো তার মাথাটা বেশ ভার। চারিদিক একবার তাকিয়ে উঠে বসলো বিছানায়। বসতেই মাথা চেপে ধরল। মাথার যন্ত্রণা এখনো হচ্ছে তার। বেডসাইড টেবিলে রাখা ওষুধ, জলের বোতল থেকে বুঝতে অসুবিধা হলো না গত রাতে সে বেশ ভুগিয়েছে রেহেবারকে। যদিও তার জ্বরের ঘোরের কারণে তেমন কিছু মাথায় নেই, শুধু মাথায় আছে গত রাতে রেহেবার তাকে ধমক দিয়ে সুখ খাইয়েছে। পুনি এবার মুখ ফুলিয়ে নিল খানিক। লোকটা খালি ধমকাধমকি করে তাকে। এই কটা ধমক সে খেয়েছে কি জানে, মনে তো তার একটাই আছে। কোকো ব্রাশ নিয়ে বসে আছে দেখে পূর্ণি মৃদু হেসে তাকে নিয়ে ব্রাশ করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে উঁচু করে বাঁধতেই একটা তীব্র পুরুষালী ঘ্রাণ এসে ঠেকলেও তার নাকে। পূর্ণি গন্ধ শোকার মতো করে 2-3 বার এদিক ওদিক করে নিঃশ্বাস নিল। তারপর হঠাৎ করেই নিজের পরনের জামাটা ধরে নাকের কাছে নিয়ে যেতেই পূর্ণির গালগুলো টকটকে লাল হয়ে উঠল। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল গত রাতের একদমই অস্পষ্ট একটি মুহূর্ত, যেখানে রেহেবার পূর্ণিকে জড়িয়ে রেখেছিল। পূর্ণি কিছুক্ষণ থম মেরে ওভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎই রাগ লাগার বদলে ঘিরে ধরেছে একরাশ লজ্জা। আয়নার দিকে তাকালো না সে। কিছু মুহূর্ত বাদেই লম্বা শ্বাস নিয়ে কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে রুমের বাইরে পা রাখলো। রুমের বাইরে যেতেই দেখলো রেহেবার একটা পোলো টি শার্ট পরে ওভেনে কিছু একটা নাড়াচাড়া করছে, আর এক হাতে ফোন যা ধরে আছে কানে। সকাল সকালই কাউকে ধমকাচ্ছে বোধহয়। পুনির মায়া লাগলেও ফোনের অপর পাশের ব্যক্তির জন্য। আরে বেচারাকে সকাল সকাল করলার জুসের মতো কষ্ট করে রেহেবারের এসব ধমক গিলতে হচ্ছে। পুনি কি মনে করে একদৃষ্টে তাকিয়ে রইল রেহেবারের দিকে। রেহেবারের গায়ে পোলো টি শার্ট আর ট্রাউজার, হাতের মাসলগুলো এখন দৃশ্যমান, নয়তো অন্যদিন তো শার্টের নিচেই চাপা থাকে। পুনি আবিষ্কার করলো রেহেবারকে শার্ট আর টি শার্ট দুটোতেই মারাত্মক লাগে। সে মনে মনে সাজাতে লাগলো, আচ্ছা রেহেবারকে পাঞ্জাবি পরলে কেমন লাগবে? তখনই কেমন গম্ভীর মুখ করে থাকবে? তাহলে একটু ভালো লাগবে না পূর্ণির কাছে? এর মধ্যেই রেহেবার ঘুরে তাকালো পূর্ণির দিকে। পূর্ণি চোখের দৃষ্টি এলোমেলো করলো। রেহেবার মুহূর্তেই নিজের কঠিন গম্ভীর সত্তা পাল্টে একটা চমৎকার হাসি দিয়ে বলল, গুড মর্নিং ওয়াইফি। পূর্ণি আবার খানিকটা অস্বস্তিতে পড়ল গুড মর্নিং এর সাথে ওয়াইফি সম্বোধনটা শুনে। তার এখন কি উত্তর দেওয়া উচিত হবে? গুড মর্নিং হাজব্যান্ড? ইস, পূর্ণি নিজের মাথায় নিজের চাপড়াতে ইচ্ছে করছে। কি কি সব ভাবছে সে এখন ইতস্তত করে বলল, গুড মর্নিং। রেহেবার আগের মতোই ফোন কানে ধরে চমৎকার হেসে বলল, একটু ওয়েট করো, ব্রেকফাস্ট দিচ্ছি। পূর্ণি সেই হাসি দেখে মাথা নাড়িয়ে চুপচাপ বসে রইল। তার হঠাৎ করে মনে হলো রেহেবার লোকটিকে নিশ্চয়ই এমনি এমনি ধমক দিচ্ছে না, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। নিজের এমন হঠাৎ পাল্টি খাওয়া দেখে পূর্ণি নিজেই অবাক। সে কিনা সে সেই লোকটার ধমককে সাপোর্ট করছে। রেহেবার ফোন রেখে প্লেটে ব্রেকফাস্ট এনে পূর্ণির সামনে ধরে পূর্ণির কপালে নিজের হাতের উল্টোপিঠ ছোঁয়ালো। পূর্ণি কিছুটা অস্বস্তিতে পড়লেও কিছু বলল না। রেহেবার হাত ছড়িয়ে বলল, জ্বর নেই, তবে মেডিসিনটা নিও আজকে। পূর্ণি মাথা নাড়িয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তার হঠাৎই মনে হচ্ছে তার মনটা ভালো লাগছে এই মানুষটার সান্নিধ্যে থাকতে পেরে। কোনো অস্বস্তি হচ্ছে না তার। পূর্ণিকে ব্রেকফাস্ট দিয়ে নিজে ব্রেডে এক কামড় বসাতেই রেহেবারের ফোন বেজে উঠল সশব্দে। রেহেবার ব্রেড রেখে ফোনটা নিয়ে পূর্ণিকে এক্সকিউজ মি বলে উঠে গেল অন্যদিকে। পূর্ণির খাওয়া শেষ, কিন্তু রেহেবারের এখনো ফোনে কথা বলা শেষ হলো না। পূর্ণি চেয়ারে বসে শুধু রেহেবারকে দেখতে পাচ্ছে। তার ফোনে বলা একটা কথাও শুনতে পাচ্ছে না। তবে পূর্ণি এটা বেশ বুঝতে পেরেছে রেহেবার ভীষণ টেন্সড। তার চলাফেরার ভঙ্গিতেও তাই প্রকাশ পাচ্ছে। রেহেবার ফোন রেখে পূর্ণির কাছে হেসে বলল, রেডি হয়ে নাও পূর্ণিমা, আমাদের এক্ষুনি বিডি ফিরতে হবে। পূর্ণি অবাক হয়ে বলল, কিন্তু কেন? পরে শুনবে, আগে রেডি হয়ে নাও। কিন্তু পূর্ণি তো নাছোড় বান্দা। যদিও সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে, তাও সে কিছুতেই যেতে চায় না ওই দেশে। তাই এবার সে একটু শক্ত গলায় বলল, কারণ না বললে আমি কিছুতেই বিডি ফিরবো না রেহবার। রেহেবার চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করল। তারপর শান্ত গলায় বলল, জোহান আর আমিহা বিয়ে করেছে। কি? পূর্ণি অবিশ্বাস্যকর চোখে রেহেবারের দিকে তাকিয়ে রইল।
কারোর জীবনের আনন্দের কারণ, তাই আবার আরেকজনের জীবনের দুঃখের। পুনিরও একই অবস্থা। তার পক্ষে নিজের দেশ মানে খুবই একটা আনন্দের কারণ নয় সেটা। যেখানে নিজের দেশের নিজের মানুষগুলোই তাকে আপন করে নেয়নি, সেখানে আবার তাদের প্রতি কিসের টান? পুনি তাই তো এদেশের থেকে নিজেকে যত দূরে রাখতে পারে ততই সুখে থাকে। কিন্তু তার ভাগ্যে কি আর এত সুখ আছে? যেই দেশ থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াতে চায়, ভাগ্য তাকে সেখানেই টেনে আনে প্রত্যেকবার। পূর্ণি বসে আছে গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে। এখন তারা বিডিতে। আগের দিন বিডি আসতে হবে শুনে তার গলা শুকিয়ে গিয়েছিল। সে একদমই আসতে চায়নি এই দেশে। এই নিয়ে রেহেবারের সাথে একচোট ঝামেলাও হয়ে গিয়েছে। শেষমেশ রেহেবারের জেদের কাছে না পেরে তাকে আসতে হয়েছে এক প্রকার। রেহেবার কিছুতেই তাকে ওই দেশে একা ছাড়তে রাজি হয়নি। তাতে নাকি তার জীবনের ঝুঁকি আছে। পূর্ণি বুঝতে পারছে না এগুলো সব কি রেহেবারের বানানো কথা। কারণ হঠাৎ কেউ তার পিছনে কেন পড়বে? আর যদি হয় তা রেহেবারের কারণে, তাহলে তা আরও আশ্চর্য বিষয়। কারণ সে যে রেহেবারের বউ তা তো কেউ জানে না। পূর্ণির আমেহার জন্য যে চিন্তা হচ্ছে না তা নয়। আমেহা তার কাছে নিজের বোনের মতোই। কিন্তু ওই বাড়িতে এসে গেলে সুবিধার চেয়ে বেশি অসুবিধাটাই হবে। কারণ ওই বাড়ির একটা মানুষও তাকে পছন্দ করে না। সে রেহেবারকে সুযোগ দেওয়ার কথা ভেবেছিল বলেই ধীরে ধীরে তার সাথে নরম ব্যবহার করতে শুরু করেছিল। ভেবেছিল একটাবার একটা সুযোগ দেওয়াই যায়। কিন্তু তার মাথায় একবারও আসেনি রেহেবারকে সুযোগ দেওয়া মানে বিডির প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া। এই সুযোগের সদ্ব্যবহার যে কেউ করবে না সে পূর্ণি ভালোভাবেই জানে। সবাই উঠে পড়ে লাগবে যাতে তাকে কিভাবে ছোট করা যায়। এই লম্বা জার্নির মধ্যে মাথায় একসাথে এত সব নিতে গিয়ে পূর্ণির ফ্লাইটেই পুনরায় জ্বর এসেছিল। পাশের কঠিন মানবের সাথে ঘোর কথা কাটাকাটি হওয়ায় তাকে আর বলতে ইচ্ছে হয়নি কিছু। কিন্তু সে কি আর জানে পাশের মানবটি 10 হাত দূরে থাকলেও তার একটা চোখ তার উপরেই স্থির। আর এই এক চোখেই তার নারী নক্ষত্র বোঝে নেয় মানুষটা। হলেও তাই কঠিন মানব না কথা বলেও তার যত্ন পুরোপুরি নিল, যার দরুন সে এখন মোটামুটি আকারের সুস্থ। কিন্তু জ্বর যাওয়ার পরই যে সর্দি কাশি এসে হানা দিয়েছে, আপাতত তার জ্বালায় অস্থির সে। স্যার, গাড়ি কোথায় পার্ক করব? রেহেবারের কানে ব্লুটুথ আর হাতে ট্যাপ থাকায় সে ড্রাইভারের কথা শুনতে পায় না। এরকম ভাবেই সে পুরো রাস্তা এসেছে। উনি একবার ওকে মেরেছিল সেই ট্যাবে। কি সব হাবিজাবি খুদি খুদি লেখা আর কোড দিয়ে ভরা। পুনির আর দ্বিতীয়বার তাকাতে মন চায়নি, তাই চুপচাপ জানালায় মাথা ঠেকিয়ে বসেছিল সে। কিন্তু ড্রাইভারের ডাকে তারও হুঁশ ফিরল। পাশে তাকিয়ে দেখলো একবার রেহেবারকে। এর মধ্যেই ফের শোনা গেল, স্যার স্যার। রেহেবার নিজের কাজে ব্যস্ত। পুনি এবার খানিকটা ইতস্তত করে রেহেবারের শার্টের হাতার কাজটা টান দিতেই রেহেবার সেই দিকে তাকিয়ে পুনির মুখের দিকে তাকালো। কান থেকে ব্লুটুথ খুলে বলল, কিছু বলবে? পুনি মুখ দিয়ে কিছু না বলে হাতের ইশারায় সামনের ড্রাইভারকে দেখাতেই ড্রাইভার চাচা হেসে বললেন, স্যার গাড়ি। ও, গাড়ি ভিতরে পার্ক করো। আচ্ছা স্যার। গাড়ি থামতেই পুনি নেমে এক দৃষ্টে তাকিয়ে রইল ম্যানশনটির দিকে। এই বাড়ি ঘিরে তার ভালো স্মৃতি বলতে আছে তার খালার সাথে কিছু মুহূর্ত। ব্যাস, আর কোনো ভালো মুহূর্ত নেই তার এই বাড়ি জুড়ে। এক কথায় আলিশান অপূর্ব এই ম্যানশনটার ভিতরে অপছন্দের মানুষগুলোর সামনে যেতে হবে ভাবলেই পুনির মন বিষিয়ে উঠছে। পা জায়গা দিয়ে চলতেই চাইছে না। এতক্ষণ মনকে কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে এসেছে এতটা, কিন্তু আর পারছে না। কোকো গাড়িতেই আবার ঘুমিয়ে পড়েছিল। গাড়ি থামতেই সে গার্ডেন দেখে লাফালাফি শুরু করেছে। একবার এদিক দৌড়াচ্ছে তো আর একবার ওদিক। রেবার ফোন কলে ব্যস্ত ছিল। সাহেবের কল এদিক দেখেই একবার অফিস ছুটতে হবে দ্রুত। রেবার ফোন রাখতেই দেখলেও পূর্ণি ভাবলেশীনভাবে বাড়িটির দিকে তাকিয়ে আছে। ওর ওই চোখই বলে দিচ্ছে কতটা অপছন্দ তার এই বাড়ি। রেবার এবার নিজেই এগিয়ে গেল পূর্ণির কাছে। আরিফ, কুকুর খেয়াল রেখো। আর তুমি দাঁড়িয়ে কেন? ভেতরে চলো। বলেই পূর্ণির হাত ধরতে যেতেই পূর্ণি সেই হাত সরিয়ে নিয়ে বলল, এবার ভ্রুকুচকে শক্ত গলায় বলল, আইনত এটা তোমার শ্বশুরবাড়ি পূর্ণিমা। এখানে আমার যতটুকু অধিকার ততটুকু তোমারও। তাই কে কি বলবে এসব না ভেবে ভাবো নিজের অধিকার কিভাবে বুঝে নেওয়া যায়। পূর্ণি অস্থির চোখে তাকালো রেহেবারের দিকে। তার মন মস্তিষ্কে যুদ্ধ চলছে অনবরত। সে এতগুলো মানুষকে কিভাবে ফেস করবে? তারা কি আবার অপমান করবে পূর্ণিকে আগের মতো? রেহেবার বোধহয় টের পেল সেই দ্বন্দ্ব। তাই এবার নরম হয়ে পূর্ণির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শুধু বলল, আমি আছি তো। কথাটা এইটুকু হলেও যে তার ভার কতটা বুঝতে পেরেই পূর্ণি বিনা বাক্যে
রেহেবারের টেনে নিয়ে যাওয়া হাতের দিকে চোখ স্থির করল। বৃষ্টিবিলাস ম্যানশনে বৈঠক বসেছে যেন আজ। সবাই কিছু না কিছু নিয়ে কথাবার্তায় ব্যস্ত। বলা বাহুল্য, আজ বৃষ্টিবিলাস ম্যানশনের ড্রয়িং রুমে রেহেবারের 3 বন্ধু, তার চাচি মিলি বেগম আর তার ছেলে মেয়ে জামাল, জেসিকা এবং পূর্ণাও উপস্থিত। আর সবার কথাবার্তার কেন্দ্রবিন্দু যেই 2জন মানুষ, তারা সোফায় বসে মাথা নিচু করে। মিলি বেগমের কথায় পূর্ণা নিজের কাঁধে পড়া চুলগুলো পিছনে করে বলল, আরে ফুপি, এক হাতে কি আর তালি বাজে বলো? এমনিও এইরকম ব্যাহেঞ্জি টাইপের মেয়েরা চালু প্রকৃতির হয়, না জানে আরও কী সব করে বেরিয়েছে বাইরে। পূর্ণা, রেহেবারের হুঙ্কার শুনে ম্যানশনের সবাই হকচকিয়ে উঠল। পূর্ণা নিজেও বেশ চমকে উঠল, ভয়ে ডোক গিলল। সে জানে রেহেবারের কাছে তার বোন কত প্রিয়, তাই তো রেহেবারের সামনে তার সাথে ইচ্ছে না হলেও যেচে কথা বলে। আজ ভরা মজলিসে এভাবে ধরা খাবে, সে কি জানতো? সবাই মেন্ডরের কাছে তাকাতেই তাদের দৃশ্যমান হলো রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে থাকা রেহেবারকে। তার পাশে পূর্ণিকে দেখে সবাই আর এক দফা অবাক হলো। জন, এলা, ফ্যাডরি সবার মুখে একচিলতে হাসি ফুটল। শুধু জোহান আগের মতোই মাথা নিচু করে বসে রইল। রেহেবার পূর্ণির হাত ধরেই এগিয়ে আসলো সোফার দিকে, চোয়াল শক্ত করে কঠিন স্বরে ধমকে উঠল, মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ পূর্ণা। আমি এর বিরুদ্ধে আর একটা শব্দই মুখ দিয়ে বেরোলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলব। পূর্ণা তো রেহেবারের পূর্ণি ধরা হাতের দিকে তাকিয়েছিল। রেহেবারের ধমক শুনে আমতা আমতা করে বলল। পূর্ণা কথা শেষ হওয়ার আগেই মিলি বেগম বলে উঠলেন, ওদের ঠিক ভুল বিচার করার জন্য আমি আছি চাচি। তোমার এই বিষয়ে মাথা না আগামিয়ে জেসিকার যেইবারও অনার্স ফাইনালে ফেল করেছে সেটা নিয়ে ভাবলে বেশি ভালো হয়। মিলি বেগম অবাক চোখে জেসিকার দিকে তাকালেন। জেসিকা চমকে উঠল। সে এই জন্যই বড় ভাইকে এত ভয় পায়। বাড়ির সবার থেকে লুকিয়ে ফেললেও সে বড় ভাইয়ের থেকে লুকাতে পারে না। জেসিকা জামানের পিছনে কিছুটা ঢুকে দাঁড়ায়। জামান এতক্ষণ অদ্ভুত দৃষ্টিতে পূর্ণির দিকে তাকিয়েছিল। এবার বোনকে গার্ড করে বলল, মা, ওকে যা বলার ঘরে গিয়ে বলো। মিলি বেগম কটমট করে তাদের দিকে তাকিয়ে ঘরের ভেতর চলে গেলেন। যাওয়ার আগে পূর্ণির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে ভুললেন না। জামানও পুনরায় দৃষ্টি ফেলল একই জায়গায়। পূর্ণি ভীষণ অস্বস্তি বোধ করল সেই দৃষ্টিতে। নিজেকে রেহেবারের পেছনে আড়াল করার চেষ্টা করল। মিনি, মিষ্টির ইঞ্জিনে কণ্ঠস্বরটা শুনে আমেহা এবার চোখ তুলে পূর্ণিকে দেখেই সোফা থেকে উঠে আপি বলে জড়িয়ে ধরল। এতক্ষণ যেন এই জায়গাটাই খুঁজছিল সে। সে সবার সাথে সহজ হতে পারে না, আর এই গুণটাই কুড়ে করে খাচ্ছিল তাকে। কাউকে মনের কথা বলতে না পেরে ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিল সে। এলা, পূর্ণি আর মিনিকে নিয়ে উপরে যা। আর জোহান, জন, ফ্রেডি 10 মিনিটের মাথায় রুমে দেখা কর। এলা তো নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমেহার পূর্ণিকে নিয়ে রুমে চলে গিয়েছিল। এইবার রেহেবারও পা বাড়ালো সিঁড়িতে। তবে অর্ধেক সিঁড়ি উঠে পেছনে ফিরে শান্ত গলায় বলল, ও হ্যাঁ, আরেকটা কথা, আমি পারিবারিক বিষয়ে বাইরের লোকের হস্তক্ষেপ পছন্দ করি না। আই থিঙ্ক ইউ অল আন্ডারস্ট্যান্ড। বলেই রেহেবার আগের ভঙ্গিতেই উপরে উঠে গেল। নিচে দাঁড়ানো সবাই পূর্ণার দিকে তাকাতেই দেখলেও তার চোখ মুখ শক্ত হয়ে আছে। সবার তাকানো যেন তাতে আরও পেট্রোল ঢালল। সে হাতের কাছের ফুলদানি রাগের বশে জোরে ফেলে ভিতরে চলে গেল নিজের রুমে। আমেহার পূর্ণিকে রুমে পৌঁছে দিয়ে এলা বলল, তোমরা কথা বলো, আমি বরং পরে আসবো। পূর্ণি মাথা নাড়িয়ে আমেহাকে নিয়ে বেড়ে বসল। আমেহার চোখের চশমাটা খুলে চোখের জল মুছিয়ে দিতেই আমেহা উত্তেজিত হয়ে বলতে লাগলো, আপি, আমি কিছু জানতাম না, বিশ্বাস করো। কি থেকে কি হয়ে গেল? আমি তো জোহান ভাইকে কখনো তেমন নজরে দেখিও নি আপি। তুমি বিশ্বাস করো আপি, আমি সত্যি এসবের কিছু জানতাম না। আমি জানি তুমি মিথ্যে বলবে না, অন্তত তোমার আপিকে তো নাই। আর এখন তোমার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার লাগবে না। চুপ করে চোখ বুঝে রেস্ট করো তো কিছুক্ষণ। কি অবস্থা হয়েছে চোখ মুখে দেখেছো? আমেহা ক্লান্ত চোখে তাকালো পূর্ণির দিকে। আসলেই সে বিধ্বস্ত সবার প্রশ্নের বানে। কেউ তাকে একটাবারও জিজ্ঞেস করেনি তার ভেতরে কি ঝড় বইছে। এক অপরিকল্পিত সম্পর্ক তাকে কি পরিমাণ মানসিক যন্ত্রণা দিচ্ছে। আমেহা চুপচাপ শুয়ে পড়ল বেডে। পূর্ণি উঠতে নিলে তার হাত ধরে করুণ স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে আপি? পূর্ণি হালকা হেসে আমেহার পাশে আধশোয়া হয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমেহা চোখ বন্ধ করার সাথে সাথে আবারও চোখ খুলে বলল, আচ্ছা আপি,
তুমি আর ভাইয়া একসাথে কোথা থেকে এলে? তোমাদের মাঝে কি কিছু? এসব নিয়ে আমরা পরে কথা বলি মিনি, কেমন? আমেহা আর কথা বাড়ালো না, চুপচাপ মেনে নিল পূর্ণির কথা। ক্লান্ত শরীরে চোখ বন্ধ করতেই চোখে নেমে এলো ঘুম। রুমে 5 জন উপস্থিত থাকার পরও পিনপিনে নীরবতা বিদ্যমান। পূর্ণি আর আমেহাকে নিজেদের মতো ছেড়ে তখনই এলা এই রুমে চলে এসেছে। রেহেবার ছাড়া সবার মাথা নিচু। রেহেবার দাঁড়িয়ে টেবিলে পা ক্রস করে পকেটে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেপে চলেছে 4 জনকে ক্ষণে ক্ষণে। জোহান অপরাধ না করে থাকলে চোখে চোখ রেখে কথা বল। রেহেবারের কথায় 4 জনই চোখ তুলে রেহেবারের দিকে তাকালো। জন একটু এগিয়ে এসে বলল, আমি বলছি রেহবার, আসলে রেহেবার হাত তুলে দাঁড়ানোর ইশারাতে থেমে গেল জন। রেহেবার কঠিন গলায় বলল, আমি শুধু জোহানের থেকে শুনতে চাই। জোহান এবার কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, এলার ফেডরি দেশে ব্যাক করবে বলে সেদিন বলল একটা ট্রিপে যাবে। সামনাসামনির মধ্যেই ঠিক হলো, এমনকি পূর্ণাও যাবে ঠিক হলো। এলা জোর করে আমেহাকে নিয়ে গেল। সেদিন তাড়াতাড়ি ফিরবো বলে কোনো সিকিউরিটি সোর্সও রাখিনি আমরা, সবই ঠিক ছিল। হঠাৎ করেই আমেহার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি ওকে নিয়ে সামনের একটা ছোট্ট বস্তিতে গিয়েছিলাম মেডিকেলের খোঁজ নিতে, কিন্তু হঠাৎ করেই একদল লোক এসে আমাদের উপর চড়াও হলো। কিছু এক্সপ্লেইন করার আগেই মারধর করতে এলো। কাউকে যে কল করব ফোনও কেড়ে নিল। সবার হাতেই লাঠি ছটা ছিল। আমার একার পক্ষে তখন অতগুলো লোকের মোকাবেলা করা মানে মূর্খামি মনে হলো। আমেহা আরও অসুস্থ হয়ে পড়ল। আমি কি করব ভেবে পেলাম না, তাই ওদের দাবি মানতে হলো। আমায় ক্ষমা কর রেহবার, আমি তোর বোনের এত বড় সর্বনাশ করতে চাইনি। জোহান যে অনুতপ্ত তা তার মুখে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। রেহেবার এতক্ষণ চুপচাপ শুনলেও এবার মুখ খুলল বাকি 3 জনের উদ্দেশ্যে। আর তোরা কিভাবে পেলি ওদের? এলা বলতে গেলেও ফ্রেডি তাকে থামিয়ে দিয়ে বলল, সূর্য অস্ত যাওয়ার পর ওদের অনেকটা দেরি হচ্ছে দেখে আমরা গিয়েছিলাম দেখতে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। লোকগুলোকেও কিছু বলার আগেই দেখলাম তারা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে কেটে পড়ল। রেহেবারের এইরকম নিরুত্তর প্রতিক্রিয়া দেখে সবাই বেশ অবাক হলো। জন উত্তেজিত হয়ে বলল, শুধু রেহবার কিছু তো বল। কি বলবো, যা হওয়ার তা তো হয়েই গেছে। জোহান, তুই এখন কি চাস এই সম্পর্ক নিয়ে? জোহান মাথা নিচু করে বলল, আল্লাহর উপর আমি যেতে চাই না রেহবার। যেমন ভাবি হোক, বিয়ে যখন হয়েছে আমি এ সম্পর্ককে স্বীকৃতি দেব। এলা ব্যস্ত ভঙ্গিতে বলল, কিন্তু জোহান, মাহি? ওকে আমি কোনোদিনই ভালোবাসার কথা বলিনি এলা। হ্যাঁ, কিন্তু পছন্দ করতিস। এই সম্পর্ক কি তুই মন থেকে মেনে নিতে পারবি? জোহান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার বলার মতো আর কোনো শব্দই নেই। তার নিজেরই ভাবতে অবাক লাগছে যে সে বিবাহিত, তাও আবার যাকে বোনের চোখে দেখে এসেছে তার সাথে। রেহেবার এসে জোহানের পাশে বসে তার কাঁধে হাত রেখে স্বাভাবিক গলায় বলল, আমার দিক থেকে কোনো ফোর্স নেই সোহান। আমি আর তুই দুজনেই আমার আপনজন। তোদের পাশে সারা দুনিয়া না থাকলেও রেহেবার থাকবে সারা জীবন। তাই নির্দ্বিধায় নিজের মতামত জানাতে পারিস তুই। আর বাকি তুই বিচক্ষণ মানুষ, আমার সবকিছু বুঝিয়ে বলা লাগবে না নিশ্চয়। বলেই জোহানের কানে হালকা চাপড় দিতেই জোহান ঘাড় নাড়ল। তারপর বলল, আমি শিওর রেহবার এই সম্পর্ক নিয়ে, তবে আমার সময় প্রয়োজন সম্পর্কটাকে গুছিয়ে নিতে। যত সময় লাগে না, তবে তুই জানিস আমি কেমন। আমি চাই না পরবর্তীকালে যেন সেও কোনোভাবে পস্তায়। আর একটা কথা, মানুষের নানা কথা ওঠার আগে আমি তোদের পারিবারিক অনুষ্ঠান সেরে রাখতে চাইছি। আশা করি তাতে তোর কোনো আপত্তি নেই। জোহান শুধু মাথা নাড়ল। সে ভাবেনি রেহেবার এত তাড়াতাড়ি এই বিষয়টা মেনে নেবে। যদিও সে এইটুকু জানে রেহেবার উপর না দেখালেও জান সেটা এসে এক একটা বন্ধুর উপর। পূর্ণির মাথা শক্ত কিছুর সাথে ঠেকতেই পূর্ণিতা হাত দিয়ে সরাতে চাইল, কিন্তু দেয়ালের মতো এত শক্ত কি ভেবেই বিরক্তি নিয়ে চোখ খুলতেই সামনে রেহেবারের মুখ দেখে হকচকিয়ে গেল। এক ঝটকায় সরে যেতে চাইলেও রেহেবার হাত ধরে নিজের দিকে টেনে এনে বিরক্তি স্বরে বলল, এত অস্থির কেন তুমি? চুপচাপ শুতে পারো না? পূর্ণি বোকার মতো চারিপাশ দেখিয়ে বলল, আমি কোথায়? রেহেবারের এবার হাসি পেল।
সে আগেও কয়েকবার খেয়াল করেছে যে পূর্ণি ঘুম থেকে ওঠার পর চারদিকের পরিস্থিতি বুঝতে কিছুটা সময় নেয়। তার মস্তিষ্ক চট করে ধরে ফেলতে পারে না অন্যদের মতো। মূলত এটাতেই রেহেবার বেশ মজা পায়, এই যে এখন যেমন পাচ্ছে। রেহেবার পূর্ণিকে আরেকটু জ্বালাতে তাকে আরেকটু নিজের কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে কানের কাছে ধীরস্বরে বলল, Wanted to spend the night with me, didn't you? পূর্ণি উষ্ণশ্বাসে কেঁপে উঠল খানিক, সাথে মনে করার চেষ্টা করলো আসলেই সে এমন কিছু বলেছিল নাকি নিজের অজান্তে। হঠাৎই মাথায় এলো সে তো আমেহার সাথে ছিল, তাহলে রেহেবার এখানে কি করে? পূর্ণি রেহেবারের দিকে হালকা চোখ ঘোরাতেই চোখে পড়ল সেই কঠিন তীক্ষ্ণ দৃষ্টিতে। এই দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মেলালেই তার মনে হয় মানুষটা তার ভেতর অব্দি পড়ে নিচ্ছে ক্ষণে ক্ষণে। সে ছটফটিয়ে উঠল, আমেহা, 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 আমেহা কোথায়? রেহেবার চোখ মুখ কুচকালো, আর অঙ্গভঙ্গি দেখে যে কেউ বলে দেবে ভীষণ বিরক্ত সে নিজের কাজ হাসিল করতে না পেরে। তবে সে তো নিজের জিনিস ছাড়ার পাত্র নয়। ও নিজের স্বামীর ঘরে আর তুমিও নিজের স্বামীর ঘরে। রেহেবারের নির্লিপ্ত ভঙ্গি দেখে পূর্ণি কি বলবে ভেবে পেল না। তবে আগের দিন জোর করে বেরিয়ে আসার কথা মাথায় আসতেই ঠান্ডা তেজ নিয়ে বলল, কিন্তু আমি যে আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তা আপনাকে কে বলল? রেহেবার হাসলো ঠোঁটেলি, তারপর পূর্ণির বাদামি কালো চুলগুলো নিজের হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, কিন্তু আমার কাছে যে পারমিশন সার্টিফিকেট আছে। পূর্ণি কিছু না বলে মুখ বাম পাশে ফিরিয়ে নিল। রেহেবার পূর্ণির কোনো প্রতিক্রিয়া না পেয়ে কিছুক্ষণ পূর্ণিকে শান্ত চোখে দেখল। পূর্ণির ফর্সা মুখে বিষণ্ণতা বিদ্যমান। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল পড়েছে কয়েকদিনে, আর গামরঙা ত্বকে সেটা জলজল করছে যেন আরো। তার ওই ফিনফিনে ঠোঁট দুটো যা রেহেবারের আকর্ষণের মূল কারণ, সেগুলো আজ শুষ্ক। রেহেবার চোখ সরিয়ে নিল। ওইদিকে তাকালেই তার মাথা ঝিমঝিম করে, শরীরের রক্ত যেন আরো দ্রুত গতিতে ছুটে চলে শিরা উপশিরায়। মনে হয় নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারালো বোধহয়। যদিও এখনো পর্যন্ত সে সেরকম কিছুই করেনি, কিন্তু রেহেবার জানে এই সেলফ কন্ট্রোল সে বেশি দিন ধরে রাখতে পারবে না। রাখার ইচ্ছেও নেই তার। পূর্ণি তার, একান্তই তার। তার ভিতর বাইরে সবটা জুড়েই রেহেবার নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়। তার জন্য তাকে যা করতে হয় সে করবে। রেহেবার পূর্ণির চিবুকটা আলতো হাতে ধরে নিজের দিকে ফিরিয়ে নরম গলায় বলল, আমি এক্সট্রিমলি সরি পূর্ণিমা, তখন ওভাবে জোর করার জন্য। অ্যাটলিস্ট তুমি বলছো আমার সিচুয়েশনটা। আমার মেন্টাল হেলথ ভালো ছিল না, তাই বুঝিয়ে বলার জায়গায় জোর করে ফেলেছে অজান্তে। কেউ না জানো, তুমি তো জানো আমেহা আমার জন্য কি। পূর্ণি নিজের থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা মানুষটার দিকে চাইল। মূলত রেহেবার এক পাশ ফিরে তার এক হাতের ভর দিয়ে পূর্ণির দিকে তাকিয়ে। বিধায় পূর্ণির অসুবিধা হলো না দৃষ্টি মেলাতে। পূর্ণি ভাবল আসলেই সে নিজেই তো আমেহার জন্য টেন্সড হয়ে গিয়েছিল। সেখানে এই মানুষটার কি অবস্থা হচ্ছিল। তার মোমের মতো নরম মন যা রেহেবারের সামান্য উষ্ণতাতেই গলে গেল। তাই সব রাগ ভুলে গিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। রেহেবার এবার হাসলো মন থেকেই। পূর্ণি তাকিয়ে দেখলো সেই হাসির উজ্জ্বলতা আর দীপ্তি। রেহেবার এবার পূর্ণির মাথায় হাত বুলিয়ে বলল, অনেক থ্যাঙ্কস মহারানী আমায় বোঝার জন্য। তবে আরেকটা ব্যাপার যেটা তোমায় ক্লিয়ারলি বুঝতে হবে, আমি আমাদের সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দিতে চাইছি। এতে আমার তোমার সাহায্য প্রয়োজন। আমি চাই আমি এক পা এগুলো তুমি পা না এগো, কিন্তু আমার হাতটা ধরে থাকো সর্বদা। আমি নিজের দায়িত্বে তুমি এগিয়ে দেব, কিন্তু তুমি সম্পর্কের প্রতি এমন উদাসীন হলে তো তা সম্ভব না পূর্ণিমা। প্রত্যেক মানুষেরই তো নিজের জীবনের সর্বোচ্চ সুখী হওয়ার অধিকার আছে, আর আমাদের কাছে যখন সেই সুযোগটুকু আছে আমরা সেটা ব্যবহার করেই দেখি না কতটুকু সুখ আমরা দুই মুঠোয় নিতে পারি। সেই দুই মুঠো সুখ তোমার সাথে করতে কি তুমি আমার আরেকটিবার সুযোগ দেবে পূর্ণিমা? পূর্ণি এক দৃষ্টিতে যে পুরো কথাটা শুনলো রেহেবারের। কি না চায় জীবনে সুখী হতে, সেও তো চায়, কিন্তু তার কাছে সুখ আসে কই? সে যদি সুখ করবার সুযোগ পায় সেও নিশ্চয়ই নেবে সেই সুযোগ। সেও সুখী হবে অন্যদের মতো। অনেকটা দিন তো গেল ভাগ্যের পরিহাস দেখতে দেখতে। আরেকবার ভাগ্যের উপর ভরসা করলে ক্ষতি কি? বললি না পূর্ণিমা দেবে সে সুযোগ আমাকে? পূর্ণির চোখের কোণ দিয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। সে শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে সায় জানালো। রেহেবার হেসে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে সে জল মুছে পূর্ণির কপালে একটা গাঢ় চুম্বন দিল। পূর্ণিও সাদরে গ্রহণ করলো সেই পবিত্র স্পর্শ। স্বপ্ন দেখল এক সুন্দর সুখের রাজ্যের। রেহেবার পূর্ণির কপাল ছেড়ে পূর্ণির চোখে চোখ মেলালো।
এই প্রথম তারা কোনো কারণ ছাড়া একে অপরের এত কাছে। রেহেবারের কাছ থেকে আসা শ্যানেল ব্লু ফ্রেগ্রেন্সের সাথে তীব্র পুরুষালী ঘ্রাণটাও যেন পূর্ণিকে মোহাচ্ছন্ন করে ফেলল মুহূর্তে। সেও বেহায়ের মতো তাকিয়ে রইল সেই গভীর চোখে। রেহেবার ঢুকিল, ভালোই টের পেল তার সমস্ত কন্ট্রোল থিতিয়ে পড়েছে এক কোণায়। মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে এ সময় ভুল এটা, কিন্তু মন কি আর তা মানে? মস্তিষ্কের তীব্র বিরোধিতা করে বলছে এই সামান্য ভুল করাই যায় হালাল সম্পর্কে। অগত্যা রেহেবার বুদ্ধিমানের মতো মস্তিষ্ককে চুপ করিয়ে নিজের মনের কথা শুনল। প্রিয় নারীটার মাথা এক হাত দিয়ে হালকা টেনে নিজের অধর দুটো চেপে ধরল কোমল নারীটির পাতলা গোলাপি শুষ্ক ওষ্ঠ দুটিতে।